নতুন একটি গল্প রয়েছে, অর্থাৎ বিখ্যাত লেখকের একটি গল্প রয়েছে। শুরুতে সেই গল্পটি আমরা শুনবো। গল্পটির নাম হচ্ছে একটি ভৌতিক কাহিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা গল্প। গল্পটির নামই হচ্ছে একটি ভৌতিক কাহিনী। আজকে শুরু থেকেই ভয়। আর এই গল্পটি পড়ে শোনাবে সেতু। সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল। মাসিক 5 শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়। কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যামর্যাদা একেবারেই ধূলিসাৎ। সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম। কিন্তু অত দূরে একা থাকা নিরাপদ নহে, চোর ডাকাতের ভয় তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন। তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল। বলিল, কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে। কি করি, তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালের নির্মিত, চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। সেগুলি ফরিয়াগণের নিকট জমা দেওয়া। বাড়িটি দ্বিতল। নিম্নতলের সম্মুখভাগে বড় বড় দুখানি ঘর আছে। সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী, তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্যও নহে, তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দিঘিকা ছিল। আমরা সেইখানে গিয়াই স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনয়ন করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম। অপরখানিতে 2টি চৌকি পাতিয়া আমরা দুইজনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এইরূপে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হইল, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউরি যাত্রা করিলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারদের অনেকগুলো হাতি বাঁধা থাকত। হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রামপ্রসাদ মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত। চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেইখান দিয়ে যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন, বাবা, তুমি কোথাও যাইতেছ? আমি উত্তর করিলাম, শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে। দশহরার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম। কাল স্কুল খুলিবে, তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন, আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কাল যাইও। আমি বলিলাম, কাল স্কুল খুলিবে, আমার নূতন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, কিন্তু আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মহাশয় বলিলেন, তুমি কোথায় বাসা লইয়াছ? শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটা ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি।
বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ 2টার সময় শিউরি পৌঁছিলাম। স্নানাহার করিতে 5টা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি রে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আগে মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পড়বার জন্য পাঠিয়েছেন। বলিয়া চিঠি ও কবচ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিতেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রামপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়ে বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল। তাহার জন্য আমি এই রাম কবচ আনিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে। আর লিখিয়ে দাও, যদি কোন রকম ভয় পায় তবে যেন তারক বৃক্ষ নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম। পাওয়া মাত্র রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে অন্যথা না হয়। ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এখানে থাকবি তো? তোর খাবার জোগাড় করি। সে বলিল, আগে না, মা ঠাকুরানী বিশেষ করিয়া বলিয়ে দিয়েছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়ে কবচটি পরাইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পরিয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না। তাহার হাতে 2 আনা পয়সা দিয়ে বলিলাম, এই নে, বাজার হইতে কিছু মুড়ি মুরগি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম। সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেদিন রাত্রে আহারাদির পর যথাসময়ে 2 জনে শয়ন করিলাম। উভয়ের চৌকির শিওরে 2টি বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা দুজনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম। পথশ্রমে কাতর ছিলাম, শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়ে গিয়াছে। ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে। ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়াছে এবং এক দৃষ্টে আমার প্রতি চাহিয়া রহিয়াছে। তাহার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে, দন্তহীন মারির উপর তাহার ওষ্ঠদ্বয় চুপসিয়া বসিয়া গিয়াছে। মাথার সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে। তাহার চক্ষু 2টা হইতে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রুপ বের হইতেছে। দেখিয়া আমি আপাদমস্তক শিহরিয়া উঠিলাম। ভয়ে চক্ষু বন্ধ করিলাম, কিন্তু সেই অবস্থায় অধিকক্ষণ থাকিতে পারিলাম না। আবারও চক্ষু খুলিলাম, আবারও দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় আছে। আবারও চক্ষু বন্ধ করিলাম। তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল। মনে মনে বলিলাম, আমার ভয় কি, আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে এবং মৃদুস্বরে তারক বৃক্ষ নাম জপ করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে আমার চক্ষু খুলিলাম, তখন সে মূর্তি আর নাই। সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম। রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন, কি মহাশয়? আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম। তিনি অত্যন্ত ভীত হইলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম। পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম। আহারাদি সারিয়া 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল। দেখিলাম
সেখানে রামপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালের। চিঠিখানিতে লেখা আছে, পরম শুভ আশীর্বাদ, সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রাম কবচ দিয়ে আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই যেন সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন, যাহাতে অদ্যই নিশাগমনের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধহয় অদ্য রাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক বৃক্ষ নাম জপ করিবে। সর্বদা শুদ্ধাচারে থাকিবে। অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রামপ্রসন্ন দেব শর্মা। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রইল না। সেটা রাসবিহারী বাবুকে দেখাইলাম। তিনিও খুবই আশ্চর্য হইলেন। পূজার ছুটিতে বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমি যে সে রাতে ভয় পাইব সে কথা আপনি কি করিয়া জানিলেন? একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। কোন কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়া এবং তোমার প্রাণহানি করিবার মানসেই তোমার সঙ্গ লইয়াছে। কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া সে পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই। তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে, তাই তাড়াতাড়ি একটি রাম কবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়া আসিয়াছিলাম। যাহা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না। আমি বলিলাম, মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনরূপ ভয় দেখিলেন না কেন? আমরা উভয়ে একত্রেই তো সেই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন, সে লোকটির নাম কি? তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম। পরে বলিলাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করিতেছে? করিতেছে, আর একবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সে ক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারিব না। কিন্তু এই রাম কবজের বলে তোমার কোনো বিপদ হইবে না। তাহার পর 18 বৎসর কাটিয়া গেল। সে ভূতের কথা আমি প্রায় ভুলিয়া গেলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম। পরে আরো কয়েক বছর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম। আমার বেতন 150 টাকা হইল। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত। একদিন মেদিনীপুর জেলায় একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি। সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে। আমি প্রথম শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম। ঘণ্টা 2 এপাশ ওপাশ করিয়া যখন কিছুতেই ঘুম হইল না, তখন চক্ষু মুছিয়া উঠিয়া বসিলাম। দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোন প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ পাইয়াছে। গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে। রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘন সন্নিবদ্ধ। ঝুরঝুর করিয়া বাতাস বইছে। গাড়োয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া তাকে জাগাইতে আমার ইচ্ছা হইল না। অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে, তাহাও নিরাপদ নহে। এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না, বসিয়াই রহিলাম। এই অবস্থায়
প্রায় ঘণ্টাখানিক কাটিল। আমার একটু তন্দ্রা আসিতে লাগিল। আমি বসিয়া বসিয়া ঝুলিতে লাগিলাম। হঠাৎ গরু দুইটা থামিয়া গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িখানা দাঁড়াইয়া পড়িল। আমার তন্দ্রা ছুটিয়া গেল। চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটার সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে, এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে। দেখিয়া আমার শরীরের রক্ত হিম হইয়া গেল। আমি কাঁপিতে লাগিলাম। বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে। যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল, গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া মহা বেগে ছুটিতে লাগিল। ঝাঁকুনিতে গারোয়ানের ঘুম ভাঙিয়া গেল। সে ধরফর করিয়া উঠিয়া বলিল, বাবু বাবু, এ কি? গরু এমন করিয়া ছুটিতেছে কেন? আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম, হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে, তাই ছুটিয়া বাড়ি যাইতেছে। গারোয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল। গরু দুইটার লাঙুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল, কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না। দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল, তখন দাঁড়াইল। গরু দুইটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গারোয়ানকে বলিলাম, থাক, আজ আর কাজ নাই, গরুকে খুলিয়ে দাও, উহাদের মুখে ঘাস জল দাও। কাল প্রভাতে তখন আবার যাওয়া যাইবে। আজ রাত্রে এইখানেই বিশ্রাম করি। তাহার পর আরো 7 বছর কাটিয়াছে, কিন্তু আর কখনো কোন রূপ ভয় পাই নাই। সে রামকবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব। আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুখানি আজও আমার নিকট আছে। যদি কেহ দেখিতে ইচ্ছে করেন তো দেখাইতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি, উপরে অবিকল স্বহস্তে আমি তাহা লিপিবদ্ধ করিয়াছি। উপরের লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি, ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার প্রথম ঘন্টার গল্প। আজকের গল্পের নাম ছিল একটি ভৌতিক কাহিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। বন্ধুরা, স্বাগত রেডিও এফএম 89.2 সঙ্গে আছি শারমিন। শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার মূল আয়োজন। আর আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। তারই লেখা কাহিনী তিনি নাট্যরূপ দিয়েছেন এবং তিনি নাট্যাংশ পরিচালনা করেছেন। আজকের কাহিনীটা আরো একবার বলছি, চমৎকার, এবং যারা খুব বেশি ভয় পান তারা আজকে অবশ্যই কুয়াশা শুনবেন না। টিপ টিপ টুকটাক বৃষ্টি। এই কদিনের বৃষ্টি কেমন লাগছে আপনাদের? আসলে বৃষ্টি আমাদের মনে এক এক সময়ে ভিন্ন ভিন্ন অনুভূতি এনে দেয়। এক পশলা বৃষ্টি কারোর মনে ফুরফুরে স্নিগ্ধ অনুভব এনে দিতে পারে, আবার কারোর মন গভীর বেদনায় ভিজিয়ে দিয়ে যেতে পারে, আবার কারোর জীবনে এনে দিতে পারে এক নতুন কোনো বার্তা। আজকের গল্পে পাবো এমনই এক বৃষ্টির বার্তা। কি আপনি প্রস্তুত তো নতুন বৃষ্টির যাত্রায় পথ হাঁটতে? কি জানি, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন ভয়াবহ কোনো বৃষ্টির বার্তা।
কে বাইরে? দরজাটা খুলুন বাবাজি। কে আপনি? এত রাতে কি দরকার? আরে কি মুশকিল, এত জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? আজব তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলছি। কে আপনি? কি চাই এত রাতে? আর এই বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? কি চাই? আমি কি চাই সেটা তো তুমি আমাকে বলবে বাবাজি। আশ্চর্য কথা তো, এত রাত্রে আপনি আমার সাথে ফাজলামি করছেন? ফাজলামে কি আমি করছি না তুমি করছো বাবাজি? আমাকে ডেকে এনে তুমি এখন এসব বলছো? তুমি তো এই বুড়ো মানুষটার সাথে এই ঝোড়ো রাতে ফাজলামি করছো। আমি আপনাকে ডেকেছিলাম না, আমি তো কাউকে ডাকিনি। আর আমি আপনাকে কেন ডাকবো? দেখুন, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমি আপনাকে ডাকিনি। তুমি আমাকে ডাকোনি? তুমি এই বাড়ির কেয়ারটেকারের কাজের জন্য পেপারে বিজ্ঞাপন দাওনি? বিজ্ঞাপন? না না, আমি কোনো বিজ্ঞাপন দেইনি। আমি সত্যি বলছি, আমি কোনো বিজ্ঞাপন দেইনি। কোনো বিজ্ঞাপন দাওনি? তার মানে তোমার কোনো কেয়ারটেকারের দরকার নাই? না, আমার কোনো কেয়ারটেকারের দরকার নেই। আপনি এখন আসতে পারেন। আমি চলে যাব, কিন্তু এত রাতে কোথায় যাব, কিভাবে যাব? সেটা আমি কি করে বলবো বলুন? আপনি এখন আসুন। বাবাজি, আজকের রাতটা কি আমাকে এখানে একটু আশ্রয় দেওয়া যায় না? দেখতেই তো পারছো বুড়ো মানুষ, এই বৃষ্টি বাদলার দিনে এখন আমি কোথায় যাব বলো তো? তাছাড়া আমার যাওয়ার তো কোনো জায়গাও নেই। তাই তো এখানে এসেছিলাম কেয়ারটেকারের চাকরির জন্য। এই বয়সে যে কোনো ভাবেই হোক আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে। তাই অন্তত আজকের রাতটা বাবাজি। কিন্তু আমি তো আপনাকে চিনি না, জানি না, কিভাবে আপনাকে থাকতে দেই বলেন? মানবিকতার খাতিরে থাকতে দিলেও সেটা আমার জন্য মোটেও নিরাপদ না। বিষয়টা তো আপনাকেও বুঝতে হবে। হাসালে বাবাজি, আমি এই অথর্ব মানুষ তোমার কি কি ক্ষতি করতে পারি বলো তো? আমার সম্বল বলতে তো শুধু এই ঝোলাটা। তুমি চাইলে দেখে নিতে পারো। তোমার কোনো ক্ষতি করা যাবে এমন কোনো জিনিসই এর ভেতরে নেই। দেখো, দেখে নাও। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আবার কিন্তু কি বলতো বাবাজি? তুমি একটা বয়স্ক মানুষকে এটুকু দয়া করবে না? আর তাছাড়া আমাকে থাকতে দিলে তুমি ঠকবে না। আমি তোমার দেখাশোনা করব, তোমার রান্না বান্না করে দেব, ঘর বাড়ি পরিষ্কার করে দেব। তোমার কোনো চিন্তাই থাকবে না। তুমি দেখে মিলিয়ে নিও। আর তাছাড়া এরকম একটা পুরনো ভুতুরে বাড়িতে একা থাকাটাও ঠিক না। এইসব জায়গায় নাকি সব অশুভ আত্মা ঘোরাফেরা করে। কি বলো? কি বলছেন এসব? ভুতুরে হতে যাবে কেন? পুরনো হতে পারে, কিন্তু ভুতুরে নয়। দেখেন, এখানে থাকতে হলে কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলা যাবে না। আসুন, ভেতরে আসুন। আর আপনাকে আজকের রাতটা থাকতে দিয়েছি মানে এই না
যে আপনাকে কাজের দায়িত্বও দিয়ে দিয়েছি। সকাল হোক, তখন দেখা যাবে। আবার সকাল পর্যন্ত অপেক্ষা করবে? করো, রাজি তো তোমাকে হতেই হবে। মুকিত বৃদ্ধ জয়নালকে কাজে রাখতে রাজি হয়ে যায়। যদিও সে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়নি, তবুও সেই বাড়ির কাজের জন্য একটা কাজের মানুষ খুঁজছিল। মাত্র কয়েকটা দিন হলো সেই বাড়িতে এসেছে। বেসরকারি একটি প্রতিষ্ঠান কাজের সুবাদে তাকে এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছে। এই এলাকাতে তারা তাদের নতুন অফিস চালু করেছে, সেই কারণেই মুকিতের এখানে আসা। সারাদিন কাজের চাপে কিভাবে সময় পার হয়ে যায় টেরও পায় না মুকিত। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে সময় যেন আর কাটতেই চায় না। আর বাড়িটা না সত্যি কেমন জানি খুব নির্জন, কেমন গা ছমছম করার মতো একটা ব্যাপার আছে এই বাড়িতে। বহু দূর পর্যন্ত কোনো জনপ্রাণী থাকে বলে তো মনে হয় না। আর মুকিতের আবার একটু ভূতের ভয় আছে। সেই কারণেই তো একজন লোক খুঁজছিল সে, যার ভরসায় রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমানো যায়। আরে বুড়োকে সে যতই ধমকাত না কেন, সে আসাতে মুকিত বরং খুশি হয়েছে। এ যেন অনেকটা মেঘনা যাইতে জলের মতো। আজ রাতের এই অশুভ বৃষ্টির মতো। এসব কথা ভাবতে ভাবতেই জানালার ধারে এসে বসে মুকিত। বৃষ্টির তেজ অনেকটাই কমে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন এখন অনেকটাই মোলায়েম হয়ে পড়েছে। বাতাসে মাটির সোদা গন্ধে ঘরটা ভরে গেল যেন। একজন নতুন সঙ্গী পাওয়ার আনন্দ আর প্রকৃতির এই অপূর্ব শীতল রূপ দেখতে দেখতে হঠাৎ মুখে খেয়াল করে এই বৃষ্টির মধ্যেও একটা বাদুড় উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন এই বাড়িটির চারদিক দিয়েই বাদুড়টা ঘুরপাক খাচ্ছে। কেমন যেন অদ্ভুত মনে হতে থাকে এই সবকিছুই মুকিতের কাছে। তার শরীর শিউরে ওঠে। না, এখানে আর বসে থাকা যাবে না, এবার ঘুমোতে যেতে হবে। যখনই মুকিত চেয়ার ছেড়ে উঠতে যায়, তখনই যেন বাদুড়টা চিৎকার করে ওঠে, ওমা এ কি! বাদুড়ের গলা দিয়ে যেন অবিকল মানুষের গলার মতো আওয়াজ বের হচ্ছে। বাদুড়টা চোখের নিমেষে সাই করে উড়ান দিয়ে এসে জানালার গ্রিলের উপর বসল। চমকে উঠল মুকিত। পিছিয়ে যেতে যেতে বিছানায় পা বেঁধে পড়ে গেল নিচে। বাদুড়টার গলা দিয়ে অদ্ভুত একটা হাসির শব্দ বেরিয়ে আসলো। মুকিত কিছু বুঝে ওঠার আগেই বাদুড়টা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চোখের নিমেষে সেখান থেকে উড়ে চলে গেল। মুকিত কোনো রকমের সাহস করে নিচে নেমে আসে। এসে দেখে সে বুড়োটা মোমবাতির আলোয় নিজের পুটলির মধ্যে কি যেন খুঁজছে। মুকিতকে এভাবে নেমে আসতে দেখে সেও এগিয়ে যায়। কি হয়েছে বাবাজি? তুমি এত হাঁপাচ্ছ কেন? আপনি কোনো চিৎকার শুনতে পেয়েছেন? চিৎকার? কিসের চিৎকার? চিৎকার আবার কিসের হয়? মানুষের চিৎকার। আপনি কোনো চিৎকার শুনতে পাননি? আমি না তো বাবাজি, আমি তো কোনো চিৎকার শুনিনি। কোনো হাসির আওয়াজ? কোনো ভয়ানক হাসির আওয়াজ? না বাবাজি, আমি কোনো চিৎকার বা হাসির আওয়াজ শুনিনি। কেন, কি হয়েছে? আমি আমার ঘরে শুনলাম একটা বাদুড় অনেকক্ষণ ধরে এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটা চিৎকার দিয়ে জানালায় এসে বসলো। তারপর সেই অট্টহাসি। উফ, কি ভয়ঙ্কর! কি বলছো কি বাবাজি? চিৎকার, হাসি, বাদুড়ের হাসি? আপনি এত জোরে হাসছেন কেন? এতে হাসির কি আছে? আমি ভয়ে মরে যাচ্ছি আর উনি হাসছেন। হাসবো না? হাসবই তো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটা ভুতুড়ে বাড়ি, এখানে সব অদ্ভুত ঘটনা ঘটাই তো স্বাভাবিক, তাই না? চুপ করেন তো আপনি। এটা মোটেই কোনো ভুতুড়ে বাড়ি নয়।
হতেও তো পারে এটা আমার মনের ভুল। হ্যাঁ, আমার মনেরই ভুল। মনের আবার ভুল হয় নাকি বাবাজি? মন যা বলে তা সব সময় ঠিক হয়। যেমন আমার মন যা বলছে তাই আসলে ঠিক। কি বলছে আপনার মন? কি ঠিক? আমার মন আমার মন বলছে এই বাড়িতে কোন অশরীরী আত্মা আছে। এসব বহুদিনের পুরনো ফেলে রাখা বাড়িতে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। নতুন কেউ এলে তারা চায় না এখানে কেউ থাকুক, তাই তারা সেই সব মানুষদের ভয় দেখায়, ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। বুঝতে পারছো না? তেমনি কোনো আত্মা তোমাকে ভয় দেখিয়েছে। এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? যত সব মূর্খের মতো কথাবার্তা। কি বাবাজি, ভয় পেয়ে গেলে তো? কিন্তু বুঝতে পারছো না তোমার ঘরে সেই আতঙ্ক তোমার অনেকখানি কেটে গেছে? কি টের পাচ্ছ? ভয় কেটে গেছে না? তাই তো, আশ্চর্য। সত্যি আমার ভয় অনেকটা কেটে গেছে। তাই তো। কে বলেছিলাম না আমাকে আশ্রয় দিলে তোমার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না? কিন্তু আপনি কিন্তু আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিলেন। সেটা কিন্তু আপনার একদম উচিত হয়নি। ভয় না দেখালে তো তোমার আসল ভয় কাটতো না বাবাজি, আর তুমি ঘুমোতেও পারতে না। এখন যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ভোরে উঠে তো তোমাকে অফিসে যেতে হবে, আবার ওগুলোকে মনের ভুল মনে করে যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তাহলে বাবাজি, আমার চাকরিটা এবার পাকা তো? এরকম ভয় তাড়ানোর মেশিন কিন্তু তুমি আর দুটি খুঁজে পাবে না। সে আমি আগেই ভেবে নিয়েছিলাম আপনার চাকরি পাকা। আপনাকে এখন এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। এবার শান্তি তো? ও, তবে একটা কথা, আপনার ওই পিকুলিয়ার হাসিটা কিন্তু ক্ষমাতে হবে বলে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। সেদিন রাতের মতো নিশ্চিন্তে মুখে ঘুমোতে গেল। বেচারাকে অনেক ভোরে উঠতে হয়। সূর্য ওঠার আগেই তাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। দেরি হলেই তো আর রক্ষে নেই, নির্ঘাত চাকরি নট। আর ফিরতে হবে সেই সূর্য ডুবলে। তার পরের দিন সারা দিনে এই অদ্ভুতরে বাড়িটিকে জয়নাল তার খোড়া পা নিয়ে পরিপাটি করে সাজিয়ে ফেলল। বাজার করে নিয়ে এসে করে ফেলল মজার মজার সব রান্না বান্না। কেউ বলতেই পারবে না এটা কোনো পুরনো দিনের বাড়ি বা ব্যাচেলারের বাড়ি। জয়নালের কাজের ধরন দেখে মনে হচ্ছে যেন এই বাড়িটা তার কত দিনের চেনা পরিচিত। বোঝাই যাচ্ছে না সে এখানে নতুন। রাতে মুখে বাড়ি ফিরে জয়নালের কাণ্ডকীর্তি দেখে তো অবাক। খাবার টেবিলে বসে না চাইতেও জয়নালের প্রশংসা না করে পারল না সে। আরে বাহ, আপনি তো এই বাড়ির চেহারাই পাল্টে দিয়েছেন। আর না বলে পারছি না, আপনার রান্নার হাতও কিন্তু চমৎকার। বলেছিলাম কি না, আমাকে এখানে থাকতে দিলে আর যাই হোক আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। হ্যাঁ, তাই তো দেখছি। তবে এমনটাই যে হবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। যাক, বহুদিন পর যেন তৃপ্তি করে পেট ভরে খেতে পারবো বলে মনে হচ্ছে। তা পারবেন বাবাজি, তবে এই বাড়িতে থাকাটা সত্যি খুব মুশকিল। আমার তো দিনের বেলাতেই গা ছমছম করছিল,
আমি বলি কি বাবাজি, অফিসে বলে একটা অন্য বাড়িতে থাকার বন্দোবস্ত করেন আপনি। এসব বাড়িতে সত্যি সত্যি কিন্তু অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। আবার আপনি এসব কথা তুললেন? কাল রাতেই যে আপনি আমাকে কত সাহস জুগিয়ে ঘুমোতে পাঠালেন, আবারও আজ? কাল তো আপনার ভয় কাটানোর জন্য সব করেছিলাম। বিষ দিয়ে বিষ তোলা আর কি, ভয় পাবার কিচ্ছু নেই। তবে সময় থাকতে সাবধান হয়ে যাওয়া ভালো, না হয়তো পরে আবার আফসোস করতে হবে। না, এই বাড়ি ছেড়ে আমার কোথাও যাওয়া সম্ভব না। আমাদেরকে এখানেই থাকতে হবে। আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আপনি চলে যান। ভয় আমার? আসালেন বাবাজি, আমার কোনো ভয় ডর নাই। তবে আমি আপনাকে নিয়ে চিন্তা করছিলাম আর কি। এত জোয়ান বয়সে আপনার যে ভয়, তাতে কখন কোন অশরীরী আত্মার ডাকে আপনি না আবার কখন কুপকাত হয়ে যান। আর আমি কিন্তু আপনার পিছু ছাড়ছি না বাবাজি। আপনি যেখানে আমি সেখানে, ঠিক ছায়ার মতো সাথে থাকবো আপনার, একেবারে পিছু পিছু। ঠিক আছে, যান, আপনিও খেয়ে ঘুমিয়ে পড়েন। সারাদিন অনেক খাটাখাটনি করেছেন, এবার আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে নিয়ে ভাবতে হবে না বাবাজি, আপনি আপনাকে নিয়ে ভাবেন। শুভরাত্রি। শুভরাত্রি। মুখে ঘরে এসে ল্যাপটপটা খুলে বসে। অফিসের কিছু কাজ বাকি পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। কিছুক্ষণ কাজ করে তার আর ভালো লাগছিল না। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। কি যে শুরু হয়েছে কিছুদিন ধরে, সারা দিন গুমোট গরম আর রাতে ঝুমসে বৃষ্টি। এরকম আবহাওয়ায় কাজে মন বসে নাকি? বেশ কিছু মুভি জমে আছে ল্যাপটপে। আজকে মুভি দেখা যাক না। ঘরের মধ্যে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া, পেট ভর্তি সুস্বাদু খাবার, চনমনে মন, আর তার সাথে কোনো অ্যাকশন মুভি। আহ, জীবনে এর থেকে বেশি আর কি সুখ চাইতে পারে মানুষ? ফুরফুরে মন নিয়ে ট্রান্সফরমার দেখা আরম্ভ করলো মুকিত। মুকিতের কানে হেডফোন গোজা, আর ওদিকে ল্যাপটপের পর্দায় চলছে চরম উত্তেজনার একটা দৃশ্য। হঠাৎ করে ল্যাপটপের পর্দাটা টিভির পর্দার মতো ঝিরঝির করতে লাগলো। ঠিক টিভির কানেকশন চলে গেলে যেমন হয় তেমন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে এরকম কিছুর জন্য মুকিত মোটেই প্রস্তুত ছিল না। আর ঝিরঝির শব্দটাও এত জোরে হয়েছিল যে মনে হচ্ছিল মুকিতের কানের পর্দাই ফেটে যাবে। খুব দ্রুত কান থেকে হেডফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ পিছিয়ে বসল মুকিত। তারপর ভীত চোখে আশেপাশে তাকালো কেউ আছে কিনা। কই, কেউ নেই তো। তবে হঠাৎ এরকম হলো কেন? ল্যাপটপে এরকম ঝিরঝির কেন করবে? এটা তো টিভি না। তবে কানেকশন যাওয়ার প্রশ্নই তো ওঠে না যে এরকম হবে। তাহলে উমা, এ কি? ল্যাপটপের স্ক্রিনে কি যেন একটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, একটা মানুষের মুখ। মানুষ? না না, মানুষের মুখ এমন হবে কেন? এত ভয়ঙ্কর। অস্পষ্ট স্ক্রিনে মাঝে মাঝে ভেসে উঠছে বিকৃত ক্ষত বিক্ষত মুখটা, তারপর আবার চলে যাচ্ছে। কি যেন বলতে চাইছে সে। কি বলতে চাইছে? মুকিত ভয়ে নড়তেই পারছে না।
গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না তার। সে এই অবস্থায় কোন সাহসে হেডফোনটা কানে লাগিয়ে শুনবে যে সেই বিকৃত মুখটা কি বলতে চায়। তারপর অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা হাতে হেডফোনটা খুলে ফেলল মুখী। এখনো মাঝে মাঝে মুখটা ভেসে আসছে স্ক্রিনে। হেডফোনটা খুলে ফেলতেই শোনা গেল এক অশরীরী কণ্ঠ। মুকিত আর পেরে ওঠে না। প্রচন্ড আতঙ্কে বিছানা ছেড়ে উঠে পড়ে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসে। তারপর এইদিক ওদিক সাবধানী দৃষ্টি ফেলে এগোতে এগোতে বারবার হোঁচট খেতে থাকে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তো প্রায় পড়েই যাচ্ছিল। হুড়মুড় করে নেমে আসতেই মুকিত দেখতে পেল জয়নাল সিঁড়ির গোড়ায় উল্টো দিকে মুখ করে সোজা হয়ে বসে আছে, অনেকটা ধ্যানের মতো ভঙ্গিতে। এবার কি কি হচ্ছে এসব এ বাড়িতে? একে তো নিজের ঘরে ওইসব ভুতুড়ে কাণ্ড, তারপর আবার এদিকে বুড়োর এসব অদ্ভুত আচরণ। কি হচ্ছে এসব? এসব এসব কি করছেন আপনি? এভাবে বসে আছেন কেন? পাহারা দিচ্ছে। কেন বাবাজি, কি হয়েছে? আবার কেন এভাবে হাঁপাচ্ছ? অদ্ভুত তো, আমার ঘর থেকে এত উচ্চস্বরে চিৎকার শোনা গেল, আর আর আপনি আপনি কিছুই জানেন না? এই আপনার পাহারা দেয়া? আমি তো কিছুই শুনিনি বাবাজি। আপনার ঘরে যাতে কেউ না যেতে পারে তাই তো আমি সিঁড়ির গোড়ায় বসেছিলাম। ভূত আসলে কি আর সিঁড়ি দিয়ে আসবে নাকি? সিঁড়িতে বসে থাকলে আমার উপকারটা কি হবে? বরং উল্টো আপনাকে এভাবে বসে থাকতে দেখে আমি আরো বেশি ভয় পেয়েছি। শুয়ে থাকলে যাতে ঘুমিয়ে না পড়ি সেই জন্যই তো বসে বসে পাহারা দিচ্ছিলাম। উফ, এসব কি হচ্ছে? This track was downloaded from FusionBD.com. আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতি রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। কেন হচ্ছে এসব? আমার আর ভালো লাগছে না। দাঁড়ান 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 বাবাজি, একটু ঠান্ডা হয়ে বসে পানি খান। উফ, সত্যি আর পারছি না। এভাবে কি থাকা যায়? সারাদিন খাটাখাটনি করে এসে রাতের বেলায় কি এসব ভালো লাগে? আমি তো আপনাকে বলেছিলাম বাবাজি, এখানে থাকাটা কারোর জন্যই নিরাপদ না। এসব বাড়িতে অনেক অতৃপ্ত আত্মা আশ্রয় খুঁজে নেয়, তাই তারা এসব জায়গায় অন্য কারোর অনুপ্রবেশ পছন্দ করে না। কেউ যদি ভুল করে এসেও যায় তারা তাকে তাড়িয়ে দিতে চায়। আপনাকেও তারা তাড়িয়ে দিতে চাচ্ছে বাবাজি, সেটা কি আপনি বুঝতে পারছেন না? আরে রাখেন আপনার এসব ফালতু কথা। আমি এখানে এসেছি তো কয়েক সপ্তাহ হয়ে গেল। কই, কোনোদিন তো এরকম কিছু হয়নি। সব তো হচ্ছে আপনি আসার পর থেকে। আপনি অকারণেই আমাকে দোষারোপ করছেন। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পরিবারের লোকজন, কোন মুরব্বীর কাছে শুনে দেখুন, তারাও আপনাকে আমার মতোই সাবধান করবে। যারা আপনার ভালো চায় তারা কেউ চাইবে না আপনি এখানে থাকেন। আচ্ছা, এক মিনিট। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না তো? যখনই আমার সাথে এসব ঘটনা ঘটছে তখন কিন্তু আপনি আমার সামনে ছিলেন না, আর তার ঠিক পরের মুহূর্তেই আপনাকে আমি খুবই সন্দেহজনক অবস্থায় দেখছি। তার মানে কি এটাই ধরে নেওয়া উচিত না যে আপনি এসব করছেন বা করাচ্ছেন? আহা বাবাজি,
আমি সেসব কেন করতে যাব? তোমাকে ভয় দেখিয়ে আমার কি লাভ? আপনার কি লাভ তা আপনিই ভালো জানেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি এসব করছেন। আপনি কোনো জাদুবিদ্যা বা এরকম কোনো কালো জাদু জানেন। আপনার ওই পুটলির মধ্যেই ওসব সরঞ্জাম আছে। আপনিই আমার পেছনে লেগেছেন। আরে বাবা না, আমি এসব কিচ্ছু করিনি। একটু বোঝার চেষ্টা করো, আমি কোনো জাদুবিদ্যা জানি না। আর আর আমার পুটলির মধ্যে সেরকম কিচ্ছু নেই। তুমি দেখো, আমার জিনিসপত্র সব দেখে নাও। জয়নাল তার কাপড়ের পুটলিটা খুব সযত্নে নিয়ে আসে। তারপর খুব ধীরে ধীরে সাবধানে আর যত্ন করে পুটলিটা খোলে। পুটলির ভেতর থেকে খুব আলতো করে একটা জিনিস বের করে মুখিতের সামনে সাজিয়ে রাখতে থাকে। পুটলির মধ্য থেকে বের হয় 2টা পুরানো ঝুরঝুরে প্যান্ট, 2টা রং ওঠা শার্ট, টুথপেস্ট, ব্রাশ, সাবান, চিরুনি, নিত্য প্রয়োজনীয় সব জিনিস। ব্যতিক্রম বলতে শুধু একটা জিনিস, একটা কিশোরী মেয়ের ছবি। কার ছবি এটা? সবার মনেই নিশ্চয়ই এই প্রশ্নটাই আগে এসেছে, কিন্তু মুকিত যেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে এড়িয়ে চলে যায়। সে পুটলির বাকি জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাবানের গন্ধ শুকে দেখে, পেস্টের টিউব থেকে টুথপেস্ট বের করে দেখে, শার্ট প্যান্টের ভাঁজগুলো খুলে খুলে দেখে, এমনকি চিরুনির দাঁতগুলো ভাগ করে করে দেখে। যখন কিছুই পায় না, তখন সে ছবিটা নিয়ে বসে। ছবিটার মধ্যে কি যেন খোঁজার চেষ্টা করে। তারপর সে জয়নালের কাছ থেকে জানতে চায়, কে এটা? কার ছবি এটা? এত কিছু জেনে আপনি কি করবেন বাবাজি? প্রশ্নের পিঠে প্রশ্ন না করে বলুন, ছবির এই মেয়েটি কে? এটা আমার মেয়ে বাবাজি। 7 বছর আগে ও মারা যায়। ও ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ ছিল না। একদিন সকালে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওর লাশ পাওয়া যায়, কিন্তু ওর মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ডাক্তারও বলতে পারেনি। আর আমার মতো গরিব মানুষের পক্ষে কোর্ট কাচারি, পুলিশের পিছনে কাটানোর মতো সময় বা অর্থ কোনোটাই ছিল না। আর তাছাড়া ওসব করে আর কি হবে? আমার মেয়েটাকে তো আর ফেরত পাবো না। পেয়েছেন বাবাজি আপনার প্রশ্নের উত্তর। আপনার বাড়ি কোথায়? আর আপনার বাড়ি ঘর ছেড়ে আপনি এখানেই বা কেন চলে এসেছেন? বাবাজি, আমি আপনাকে যা যা বলেছি, আপনি যা যা শুনেছেন সেটুকুতেই সন্তুষ্ট থাকেন। এর বেশি কিছু জানতে চাইবেন না। এর বেশি কিছু আমি আপনাকে বলবো না। শুধু আপনার ভালোর জন্য বলছি, এখনো সময় আছে, এখান থেকে চলে যান। আর আজকের রাতটা নিচের কোনো ঘরে কাটিয়ে দেন। উপরের ঘরে থাকাটা মনে হয় খুব বেশি নিরাপদ না। যান, ঘুমিয়ে পড়ুন। আমি আপনার ঘরের সামনেই থাকব। জয়নালের কথার মধ্যে এক ধরনের নির্ভরতা খুঁজে পেলেও মুকিতের মন থেকে ভয় কিছুতেই দূর হচ্ছিল না। তবুও সে নিচে ড্রয়িং রুমের পাশে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কাল অফিসে গিয়েই বাড়ি বদলের জন্য অ্যাপ্লিকেশন করবে। তারপর গত 2 দিনের ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার কথা ভাবতে ভাবতে কখন যে মুকিত ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরেই শুরু হয় এক নতুন সকাল। খুব ভোরেই মুকিত বেরিয়ে যায় বাসা থেকে, আর জয়নালের এই বাড়িতে শুরু হয় দ্বিতীয় দিন। প্রথম দিনের মতোই সারা দিন ধরে বাড়ির কাজ করে তার ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায়।
রাত জেগে মালিক আর এই বাড়ির দেখাশোনাও যে তাকেই করতে হয়, সব দায়িত্ব তারই, তাই না? মুকিত রাতে বাড়ি ফিরে আসে। এই বাড়ির পরিপাটি করে গুছানো রূপ মুকিতকে মনে করিয়ে দেয় নিজের বাড়ির কথা। মুকিতের বাড়ি ঠিক এমনি সাজানো গুছানো একটা সংসার। কতদিন যায় না সে বাড়িতে, কতদিন, কত মাস, কত বছর, কতদিন দেখে না মাকে। তার মা খুব সুন্দরভাবে তাদের সংসারটাকে সামলাত, আর বাবা জীবনের সব সমস্যার সমাধান মিলত শুধুমাত্র এই একজন মানুষের কাছে। রাতে খাবার টেবিলে চলত মুখরোচক খাবারের সাথে আনলিমিটেড আড্ডা। কোথায় গেছে সেসব দিনগুলো? আর কি কোনো দিনও ফিরবে না? রান্না কেমন হয়েছে বাবাজি? ভালো। কাল তো খুব মজা করেই খেলেন, আর আজ শুধুই ভালো বলছেন বাবাজি? সব ঠিকঠাক আছে তো? লবণ, ঝাল? না না, সবই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এত কি ভাবছেন বাবাজি? আবার ভাবছেন না তো যে আপনার খাবারে আমি বেশ মিশিয়ে দিয়েছি? এসব কি বলছেন আপনি? মাথা টাথা ঠিক আছে তো আপনার? খাবারে বিষ মিশিয়েছেন মানে কি বলতে চাইছেন আপনি? কি করতে চাইছেন আপনি আমার সাথে? বাবাজি, আপনি শান্ত হন। আপনার ভাবনার জগৎ থেকে আপনাকে বের করে আনার জন্যই ও কথা বলেছিলাম আমি। বাবাজি তো দেখছি মজাও বোঝেন না। নেন নেন, খেয়ে নেন, খাবারে কোনো সমস্যা নেই। আমি নিশ্চিত করে বলছি, আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তা বাবাজি, বাড়ি বদলের কথা বলেছিলেন অফিসে? বাড়ি বদল বললেই তো আর বাড়ি বদল করা যায় না। অনেক কাজ আছে, প্রচুর ফর্মালিটি আছে, সেগুলো তো করতে দিন। আমার মাথা খারাপ করেন না তো আপনি। আচ্ছা ঠিক আছে বাবাজি, সবই তো বুঝলাম, শুধুই আপনাকে মনে করিয়ে দেয়া আর কি। অশুভ অশরীরী আত্মাদের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। এই বাড়ির বাতাস আমার ঠিক ভালো লাগছে না বাবাজি। কেমন যেন একটা পৈশাচিক ঘটনার আলামত বয়ে বেড়াচ্ছে এখানকার বাতাস। উফ, আপনি আবার শুরু করলেন। সময় থাকতে সাবধান হতে বলছি বাবাজি। ওই সব আত্মা যদি আপনাকে আক্রমণ করে, তাহলে কি আমার মতো অথর্ব মানুষ সেসব আত্মার সাথে পেরে উঠব? ওরা যে অকল্পনীয় শক্তির অধিকারী হয়, ওদের সাথে পেরে ওঠার মতো শক্তি যে কারোর নেই বাবাজি। আমি উঠলাম, আমার খাওয়া শেষ, আপনিও খেয়ে ঘুমিয়ে যান। আমার আর ঘুম? আমি ঘুমালে আপনাকে পাহারা দেবে কে? আপনিই তো বললেন ওসব আত্মার সাথে পেরে ওঠার ক্ষমতা কারণ নেই, তাই খামাখা আপনার পাহারা দেওয়ার দরকার কি? আমার সুরক্ষা আমি নিজেই করতে পারবো। ফেরার পথে ঘুমের ওষুধ নিয়ে এসেছে মুকিত আজ। এখন থেকে মনে হচ্ছে এটার উপরই নির্ভর করতে হবে। ওষুধ খেয়েই শুয়ে পড়ল মুকিত। খানিক বাদেই ঘুমে বিভোর। তুমুল বৃষ্টির রাতের শান্তির ঘুম। কত রাতে ঠিক জানা নেই, হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় মুকিতের। কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দ। চমকে এক লাফে উঠে বসে মুকিত। আবার হলো শব্দটা। হ্যাঁ, আবার হলো শব্দটা। আরে কি হচ্ছে বাইরে? কে কি ভাঙছে? এদিকে বাইরে মনে হচ্ছে ভাঙচুরের পরিমাণ বেড়েই চলেছে। কি করবে এখন মুকিত?
ভয়ের থেকে বেশি রাগ হচ্ছে মুকিতের। বুড়োটা গেল কোথায়? সে কি আজও কিছুই শুনতে পাচ্ছে না, নাকি মুকিতের সন্দেহই ঠিক? ওই জয়নালেরই কি হাত আছে এসবের পেছনে? বিছানা থেকে উঠে দাঁড়ায় মুকিত। আর তার ভয় পেলে চলবে না, একটা ব্যবস্থা তাকেই আজ করতে হবে। বাইরের ঘরে এসে অবাক হয়ে যায় মুকিত। ঘরের সব জিনিসপত্র হাওয়ায় ভাসছে, এই দিক থেকে ওদিকে আছড়ে আছড়ে পড়ছে সবকিছু। সে ঘরে এসে দাঁড়াতেই সব জিনিসগুলো যেন তার দিকেই ধেয়ে আসছে। মুকিত ভয়ে চিৎকার করে ওঠে, না না, জয়নাল, জয়নাল সাহেব, জয়নাল সাহেব, কোথায় কোথায় আপনি? না না, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। মুকিতের চিৎকারের সাথে সাথে সব তোলপাড় থেমে যায়। মুকিত তাকিয়ে দেখে ঘরের সব কিছু তছনছ হয়ে পড়ে আছে। মুকিত ছিটিয়ে আছে ঘরের দেয়াল ঘেঁষে, আর তার ঠিক পাশেই দেয়ালে টাঙানো একটা পেইন্টিং। শুধুমাত্র সেই পেইন্টিংটা একটু একটু করে কাঁপছে, আর সেই কাঁপুনি একটু একটু করে বেড়েই চলেছে। এতক্ষণে সেদিকে চোখ যায় মুকিতের। ভীত পায়ে পেইন্টিংটার সামনে যেয়ে দাঁড়ায়। সামনে যেয়ে দাঁড়াতেই পেইন্টিংটার থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে আসে। মুকিত পিছিয়ে যাওয়ার আগে হাতটা শক্ত করে চেপে ধরে মুকিতের গলা। মুকিত চিৎকার করতে গিয়েও পারে না। তারপর সে তার সর্বশক্তি দিয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিন্তু তাও পারে না। কোথা থেকে যেন ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসতে থাকে। মুকিতের শক্তি শেষ হয়ে আসতে থাকে, নেতিয়ে পড়তে থাকে মুখ। ঠিক এমন সময় হাজির হয় সেই বৃদ্ধ। হাতে লাঠি তুলে নিয়ে সজোরে আঘাত করতে থাকে সেই রক্তাক্ত হাতে। একসময় হাতটা মুকিতকে ছেড়ে আবার পেইন্টিং এর ভেতরেই ঢুকে যায়। জয়নাল মুকিতকে ধরে সোফায় বসিয়ে দেয়। মুকিত এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় জয়নালের। চলে যান আপনি, আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আজও কি আপনি কিছু শুনতে পাননি? আমি তো সারা বাড়ি টহল দিচ্ছিলাম বাবাজি, আমি সত্যি আজও কিছুই শুনতে পাইনি। আমি আমি সব বুঝতে পারছি। এসব এসব আপনারই কাজ। আপনি সাথে করে কোনো অশুভ আত্মাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। কই, আপনি আসার আগে তো এ বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি। সত্যি করে বলেন, কি চান আপনি? আর আর কি চাই আপনার সাথে সেই অশুভ আত্মা? আপনি চান তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। গেলে গেলে আপনি যাবেন, আপনি চলে যাবেন এই বাড়ি থেকে। আমার আপনাকে কোনো দরকার নেই। আপনি অকারণেই আমাকে সন্দেহ করছেন বাবাজি। আমি কোনোদিন এই ধরনের অদ্ভুত ঘটনার মুখোমুখি হইনি। আপনি আমাকে বিশ্বাস করেন। আমার মনে হয় এ বাড়িতেই কোনো সমস্যা আছে। এই বাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা আপনার। আপনি আপনি আপনার সাথে করে আপনার মেয়ের আত্মাকে নিয়ে বেড়ান। যেখানে যেখানে যান সেখানেই কোনো না কোনো অশুভ কিছু বয়ে নিয়ে বেড়ান। এজন্যই তো আপনি আপনি আপনার নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে থেকে বেড়ান, অন্যের অনিষ্ট করার জন্য। আপনি ঠিকই বলেছিলেন, এসবের পিছনে কোনো অশুভ আত্মার হাত আছে। আর সেই অশুভ আত্মা হলো আপনার মেয়ের আত্মা, যার মৃত্যুর কারণ কারোর জানা নেই। কি চায় আপনার মেয়ে? খবরদার বাবাজি, আমার মেয়েকে এসবের মধ্যে টেনে আনবেন না। আমার মেয়েকে যদি এসবের মধ্যে টেনে আনেন খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি বারবার করে আপনাকে বলছি, আমার বা আমার মেয়ের কারোর এসবের পিছনে কোনো হাত নেই। এসব আপনার ভুল ধারণা। আর তাই আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। জয়নাল ওখান থেকে চলে আসে নিজের ঘরে। মুকিত কিছুক্ষণ বসে স্থির হয়ে
নিজের ঘরে চলে যায়। এই বাড়ির সমস্যাটা আসলে কোথায়? আসলে কে এসবের জন্য দায়ী? জয়নাল? জয়নালের মেয়ের আত্মা? এই পুরনো দীর্ঘদিনের অব্যবহৃত পোড়ো বাড়ি? কে কে ঘটাচ্ছে এসব ঘটনা? মুকিতের এখন কি করা উচিত? জয়নালেরই বা এখন কি করা উচিত? রহস্য ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কি করবে এই রহস্যের সমাধান? কার কাছে আছে এই ভৌতিক রহস্যের সমাধান? বন্ধুরা, আপনাদের কাছে আছে কি এর কোনো সমাধান? পরদিন সকালেও দিন শুরু হয় সেই একই নিয়মে। দিনের শেষেও এই বাড়ির চেহারা থাকে অন্যান্য দিনের মতোই। সেই টিপটপ গোছানো বাড়ি, টেবিল ভর্তি খাবার, চেয়ারে বসা মুকিত আর প্রভুভক্ত জয়নাল। সারাদিন অনেক ভেবেও শেষ পর্যন্ত জয়নালকে আসল দোষী মানতে পারেনি মুকিত। সে হয়তো অযথাই বুড়ো মানুষটাকে সন্দেহ করছে। আবারও ক্লান্ত শরীর নিয়ে শুতে যায় মুকিত। ঘুমের ওষুধে ভালোই কাজ দিচ্ছে মনে হচ্ছে। খানিক বাদেই ঘুমিয়ে পড়ে মুকিত। বৃষ্টি স্নাত গভীর রাতে আবারও ঘুম ভেঙে যায় মুকিতের। আজ তার কানে আসে করুণ এক কান্নার শব্দ। ঘর ছেড়ে বেরিয়ে আসে মুকিত। জয়নালের কান্নার আওয়াজ সে পরিষ্কার বুঝতে পারছে। কেন কাঁদছে লোকটা? কি হয়েছে তার? মুকিত এগিয়ে যেতে থাকে জয়নালের ঘরের দিকে। আর তখন ওই ঘরের থেকে হঠাৎ শোনা যায় এক আর্তচিৎকার। মুকিত দৌড়ে গিয়ে ঢোকে জয়নালের ঘরে। জয়নালকে দেখতে পায় আর তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একভাবে কাঁদছে সে, আর সে দুহাতে আঁকড়ে আছে একটা মেয়েকে। মেয়েটার চুল থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। সাহস করে তাদের দিকে এগোতেই রক্ত হিম হয়ে যায় মুকিতের। মেয়েটার মুখটা কি বিভৎস ক্ষত বিক্ষত। মুকিত ভয়ে পিছিয়ে যেতেই ধাক্কা খায় পুরনো আলমারিটার দরজার সাথে। সাথে সাথে আলমারি থেকে তার কোলে এসে পড়ে একটা কঙ্কাল। জয়নালও চমকে উঠে পিছন ফিরে তাকায়, আর তার হাত থেকে পড়ে যায় মেয়েটার লাশ। জয়নাল এগিয়ে আসতে থাকে মুকিতের দিকে। খবরদার, খবরদার, একদম এগোবেন না। আমার কাছে আসবেন না আপনি। দূরে যান, দূরে যান। আপনি বুঝতে পারছেন না বাবাজি, আপনার ভুল হচ্ছে। আপনি আমাকে ভুল বুঝছেন। না না, আমি ঠিকই বুঝেছি। আপনাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আপনিই দায়ী, এসব কিছুর জন্য আপনিই দায়ী। না বাবাজি, আমি কিছুই করিনি। আপনি ভুল বুঝছেন। মুকিত পেছাতে থাকে, জয়নালও তার পিছু নেয়। মুকিতের পথ আগলাতে চেষ্টা করে। মুকিত দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু এ কি, দরজা কেন খুলছে না? শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করে মুকিত, কিন্তু কিছুতেই খুলতে পারে না। এদিকে জয়নাল তার কাছাকাছি চলে এসেছে প্রায়, আর একটু হলেই ধরে ফেলবে মুকিত। লাফ দিয়ে পালিয়ে আসে জয়নালের কাছ থেকে। হ্যাঁ, ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া মুকিতের আর বাঁচার কোনো রাস্তা নেই। সিঁড়ি দিয়ে উঠতে থাকে মুকিত, আর তার পিছু পিছু জয়নাল। পেছন থেকে একভাবে মুকিতকে ডেকেই চলেছে জয়নাল।
মুকিতের কোনো হুঁশ নেই। সে ঊর্ধ্ব শ্বাসে সিঁড়ি দিয়ে উঠেই চলেছে। তারপর সিঁড়ির দরজা খুলে ছাদে যে দরজাটা আবার আটকাতে যেতেই জয়নাল তার লাঠি বাঁধিয়ে দেয় দরজার ফাঁকে। মুকিত আর দরজা আটকাতে পারে না। এতক্ষণে মুকিত টের পায় বাইরে সেদিনের ঝুম বৃষ্টি হয়েই চলেছে। কিছুই করার নেই মুকিতের। দরজা ফেলে দৌড় দেয় ছাদের রেলিং এর দিকে, কিন্তু রেলিং এর কাছে গিয়ে ভয় বেড়ে যায় মুকিত। ছাদ থেকে লাফিয়ে পড়ার পরিকল্পনা করাটা যতটা সহজ, লাফ দেওয়াটা ঠিক ততটাই কঠিন। পেছনে ফিরে তাকায় মুকিত। জয়নাল এগিয়ে আসছে তারই দিকে, আসছে, এগিয়ে আসছে। কি চান আপনি? কি চান আপনি আমার কাছে? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি কিছুই চাই না বাবাজি, আমার কথাটা তো শোনেন। আমি কিচ্ছু শুনবো না। আপনি আমার কাছে আসবেন না। আপনার দুটো পায়ে পড়ে আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করেন। আমার কথাটা তো শোনেন। কিচ্ছু শুনবো না। আপনি একদম এগোবেন না, একদম এগোবেন না, একদম এগোবেন না। আপনাকে নিষেধ করছি, আমি একদম এগোবেন না। আপনি আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। ভোরের আলো ফুটছে একটু একটু করে, এখনো অন্ধকার কাটেনি। অশুভ সে বাড়িটার রাস্তার পাশে নির্জীব হয়ে পড়ে আছে একটা শরীর। হাতের আঙুল একটু একটু করে নড়ছে, এখনো বেঁচে আছে মানুষটা। ভেজা স্যাঁতসেঁতে রাস্তায় বৃষ্টির পানির সাথে সাথে বয়ে যাচ্ছে রক্তের স্রোত। রাস্তা দিয়ে হেঁটে আসছে দুজন মানুষ, পরনে নাইট গার্ডের পোশাক। বাড়িটার কাছাকাছি আসতেই চোখে পড়ে রাস্তার উপর উপর হয়ে পড়ে থাকা দেহটার দিকে। তারা কাছে গিয়ে মানুষটাকে সোজা করতেই দেখে কিন্তু একটা বয়স্ক লোক এখনো বেঁচে আছে। আর সেই মানুষটা মুকিত নয়, জয়নাল। আরে আপনার কি হয়েছে? আপনি এখানে কি করে এলেন? কি হয়েছে আপনার? ভাইজান, মনে হচ্ছে কত বছরের কেস। ও আচ্ছা সামিয়া, কি হয়েছে আপনার? ওই 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 ছাদ থেকে আপনি এই বাড়িতে আসছিলেন? এখানে কেন আসছিলেন জানেন না? এটা একটা ভূতের বাড়ি। এখানে কোনো মানুষ আসে না, যে আসে তারই অবস্থা হয়। আপনি এখানে কেন আসছিলেন? হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। গত বছরে একটা জোয়ান ছেলে আসছিল চাকরির সুবাদে, এনে থাকতো। সেও জানতো না এই বাড়ির কেসা কাহিনী। না জেনে কারোর কথা না শুনে এই বাড়িতে এসে ওঠে। কয়েকদিন পর তারও এইভাবে এনে পাওয়া যায়। এই ঘটনা প্রতি বছরই এনে ঘটে। আরে কেউ না কেউ কোনো ভাবে এই বাড়িতে এসে মারা যায়। কি 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 বলছেন? কি নাম ছিল ছেলেটা জানেন আপনারা? হ্যাঁ, আমার মনে আছে। মুকিত। হ্যাঁ, মুকিত নাম ছিল ছেলেটার। বেশি সাহস দেখাই দেখেছিল তো, তাই এই অবস্থা হয়েছে। মুকিত 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 শেষবারের মতো বাড়িটার দিকে তাকায় জয়নাল। মুখে এক চিলতে হাসি খেলা করে তার। এই বাড়ির মায়াজালে এতদিন বন্দী ছিল সে, তাই সে কিছুই টের পায় না। এখন বুঝতে পারছে মুকিতকে সে কোনোদিনই দিনের আলোয় দেখেনি। মুকিতের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনোটাই তার চোখের সামনে ঘটেনি। অশুভ আত্মাদের এই পরম্পরা বহু বছর ধরে চলে আসছে আর চলতেই থাকবে। বৃদ্ধ জয়নাল ছাদের উপর দেখতে পায় রেলিংয়ের ধার ঘেঁষে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আসলে তারা মানুষ না, এই বাড়ির মায়াজালে বন্দী অগণিত অতৃপ্ত অশরীরী আত্মা। সেই সব আত্মার ভিড়ে একটি পরিচিত মুখও দেখতে পায় সে, যে কিনা এই বাড়ির নতুন সদস্য, তার নিজের মুখ। বৃদ্ধ জয়নালের অশুভ আত্মা
এবার গ্রাস করবে নতুন কোন অতিথি। কি বন্ধুরা, ধরে প্রাণ আছে তো? অনেক বন্ধু লিখে পাঠিয়েছে যে অবস্থা খুবই কাহিল। আজকের গল্প শুনতে শুনতে আসলে অসাধারণ কাহিনী ছিল আজকের, এক কথায় একেবারে অসম, যেটা অনেকে লিখে পাঠিয়েছে, অসম কাহিনী আজকে। চমৎকার এই কাহিনীটি লিখেছেন শেগুস্তা আবিদ শাড়ি। তিনি নাট্যরূপ দিয়েছেন এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন, এবং এখানে একটি অশরীরী আত্মার কণ্ঠস্বর ছিল, সেটাও তার। এবং মৌখিক চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, আর জয়নালের চরিত্রে অভিনয় করেছেন সেতু। সেতুর কণ্ঠ আমরা অন্য সময় শুনি, কুয়াশার প্রথম পর্বেও শুনেছি, আজকে গল্প পড়ে শুনেছি। এবং মঞ্জুর অর্থাৎ মঞ্জু ভাই, আমাদের সাউন্ডের মঞ্জু ভাইয়ের অভিনয় আমরা আরো অন্যান্য কুয়াশার অন্যান্য আয়োজনে শুনেছি। অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর এবং চমৎকার কি বলবো, যে এডিট করা হয়েছে এবং সাউন্ড, অসাধারণ সাউন্ড, যার কৃতিত্ব সেটা হচ্ছে খালিদ। তিনি অভিনয় করেছেন আজকে কুয়াশার ছোট্ট একটি চরিত্রে, এবং আরো একজন অভিনয় করেছেন মনির। সবাইকে অর্থাৎ কুয়াশা টিমকে অসাধারণ সাপোর্টের জন্য এবং কি বলবো এই কন্ট্রিবিউশনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।